নমস্কার। প্রথমে বেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রাজা চ্যাটার্জিকে আমাদের মধ্যে পেয়েছি, তাকে স্বাগত জানাই। আরেকবার রাজা চ্যাটার্জির জন্য একটা হাততালি আমি চেয়ে নেব। খানিকক্ষণ সঙ্গে অয়ন, এই অনুষ্ঠানটার নাম দেওয়া যেতে পারে, কারণ ছোটদের জন্য ছবি বানানো সত্যি খুব কঠিন। তথ্য নির্ভর একটা ছবি, কিন্তু মূলত তৈরি করা ছোটদের জন্য। আমি প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত, আমার প্রচুর প্রশ্ন ছিল, কিন্তু আমাদের আরো ছবি আছে, আরো অনুষ্ঠান রয়েছে। প্রথমেই চলে যাব এই নামকরণের দিকে, যে মানিক কাপুর ক্যামেরা, এই নামকরণটা কিভাবে, কনসেপ্টটা কিভাবে এলো? আর মানে যেহেতু আমরা অনেক নস্টালজিয়া থাকে এই নামটার সাথে, মানিক কাপুর, মানিক দা নামটার সাথে নস্টালজিয়া থাকে, কিভাবে এলো? ধন্যবাদ। সেটা হচ্ছে আমার হাতে সত্যজিৎ রায়ের একটি প্রবন্ধ আমি পড়ছিলাম। সে প্রবন্ধটির নাম হচ্ছে সিনেমার কথা। তো সিনেমার কথায় সত্যজিৎ রায় সন্দেশের দুটো সংখ্যায় বাচ্চাদেরকে সিনেমা শেখাবার চেষ্টা করেছেন। এটা দুটো সংখ্যায় বেরোয়ার পরে অসমাপ্ত অবস্থায় উনি বন্ধ করে দেন। কেন বন্ধ করে দেন তা জানি না, কিন্তু আমার তখন মনে হয় যে উনি যখন লিখছেন সন্দেশে 1965 সালে, তখন তিনি ব্যস্ততম একজন চিত্র পরিচালক। তথাপি তার বাচ্চাদের জন্য এত মমতা, নিজের জাতির বাচ্চাদের উন্নতির জন্য এত চিন্তা, এই ব্যাপারটাকে আমার কিন্তু খুব নাড়া দিয়েছিল। আমার মনে হয়েছিল যে মানিক কাপুর ক্যামেরা নামে একটি ছবি করা যেতে পারে, যাতে ক্যামেরার ব্যাপারটা বা কিছু একটা থাকবে। তারপরে আস্তে আস্তে আইডিয়াটা কনস্ট্রাক্ট করে এর উপর। এই ছবিটা আমরা দেখেছি মূলত সব্যসাচী চক্রবর্তী অভিনয় করলেন এবং 3টি বাচ্চা। তো পরবর্তী প্রশ্ন এটা যে বাচ্চাগুলি এবং সব্যসাচী চক্রবর্তীর সাথে এই কাজ করতে সুবিধে অসুবিধে বা কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা? না, বাচ্চাদের বলতে কি আমি খুব চিন্তায় ছিলাম এই বিষয়টা নিয়ে, যে বাচ্চারা ওই রকম একটা লম্বা মানুষ, তার গলার স্বর এরকম ভারী, তো বাচ্চারা বোধহয় খুব মানে নার্ভাস হয়ে পড়বে, শট নিতে পারবো না, এরকম আমার একটা চিন্তা ছিলই। কিন্তু যখন আমি শুটিং এ ফ্লোরে মানে গেলাম কাজ করতে, তখন দেখলাম ব্যাপারটা বিপরীত। বাচ্চারা হয়তো পেলই না, বরঞ্চ বেনুদা বলতে শুরু করল, তোরা আমাকে মানিক কাকু বলবি। বেনুদা ওদেরকে পিকু, মুকুল এবং ফটিক এই 3 নামে ডাকছিল, ওরা মানিক কাকু বলে ডাকছিল। একটু পরে দেখা গেল যে মুকুল বলে ছেলেটি গল্প করছে বেনুদার সাথে, তোমাকে তো আমি প্রায় রোজই টিভিতে দেখি। বেনুদা বলছে, আমি তো রোজই টিভিতে গিয়ে বসে থাকি। ভীষণ ভাবে উনি মিশে গেছিলেন বাচ্চাদের সাথে, কোনো রকম অসুবিধা হয়নি বাচ্চাদের নিয়ে কাজ করতে, বা ওনাকে নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। এটা একটা খুব অদ্ভুত, যে ওই রকম ব্যক্তিত্ববান একজন মানুষ, যার গলার স্বর ওই রকম ভারী, অত লম্বা, সেই মানুষটা এখন শিশুর মতো বাচ্চাদের সাথে মিশে একদম খেলছে, বাচ্চাদের মতো গল্প করছে। সেটা নতুন একটা আমার কাছে এক্সপেরিয়েন্স। খুব ভালো। আরেকটা প্রশ্ন যেটা না করলেই নয়, মানে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে সিনেমার মধ্যে অনেক গল্প বলা হলো, সিনেমা নিয়ে গল্প, এবং যারা লেজেন্ড তাদের কথা বলা হলো, এবং প্রথম যে বইটা আপনি দেখালেন, একেই বলে শুটিং, ওটা আমার সংগ্রহ এবং আমাদের বন্ধু বান্ধবদের সংগ্রহ রয়েছে। তো সেই দিক দিয়ে ভাবতে গেলে সিনেমার অর্থ রাজা চ্যাটার্জির কাছে কি? প্রথম কথা হচ্ছে সিনেমার অর্থ ভাষা, ফিল্ম ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা প্রাইমারিলি। সেকেন্ডারিলি ফিল্ম ইজ অ্যান আর্ট, এবং 3 নম্বর যদি বলি, ফিল্ম ইজ এ ফিল্ম। ফার্স্ট আমি ফিল্ম ইজ এ ল্যাঙ্গুয়েজ এটা ব্যাখ্যা করছি। মনে করুন আমরা বাংলা জানি, আমি বাংলা ভাষায় আপনাকে বললাম পিকু স্কুলে যায়, এখানে যারা যারা সবাই বাঙালি আছে সবাই বুঝতে পারবে। কিন্তু সারা পৃথিবীতে বাঙালির সংখ্যা কত?
3.6%, বাকি 96.4% মানুষ বুঝতে পারবেন না। এদিকে আমরা যদি একটি বাচ্চাকে দেখাই যে কিনা স্কুলের ইউনিফর্ম পরা, পিছনে পিঠে ব্যাগ নেওয়া, একটা মনোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে সেই ছবি যদি দেখে মানুষ বুঝতে পারবে যে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে। এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ধর্ম, এবং এই জন্য এই ল্যাঙ্গুয়েজ অনেক শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। এবার শুধু টিপু স্কুলে যাচ্ছে সেটা বললেই তো হয় না, যদি একটু কঠিন ভাষা হয়। আমি যদি উদাহরণ দিই, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে বিমলা দুশ্চিন্তা করছে যে সে সন্দীপের কাছে যাবে কিনা। সেখানে একটা আয়নার শট দেখানো হলো, একটা আয়নার ভেতর ইমেজ, একটা বিমলা। এক বিমলা ভাবছে আমি যাবো, এক বিমলা ভাবছে যাবো না। এইভাবে সিনেমা ল্যাঙ্গুয়েজটা এভলিউট করছে। দ্বিতীয় কথা, ফিল্ম ইজ অ্যান আর্ট। আমাদের যখন সিনেমা আবিষ্কার হলো, প্রথম কিন্তু মানুষ দেখতে গেছিল কৌতূহল বশত, চলমান ছবি দেখা যাচ্ছে, ব্যাস পয়সা ফেলবো, আমি চলমান ছবি দেখবো। 5 ঠ্যাংওয়ালা যেরকম ছাগলকে দেখি সেরকম একটা এন্টারটেনমেন্ট, এর বাইরে কিছু ছিল না। এবং দীর্ঘদিন পর্যন্ত সিনেমাকে কোনো শিল্প হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। বলা হতো এটা কোনো শিল্প, এটা তো সাহিত্য নির্ভর। নাটক থেকে নাটকীয়তা নেয়, চিত্রকলা থেকে ওই ছবিটা নেয়, এই সব মিলে একটা জগা খুলচুরি, এটা তো মৌলিকভাবে কোনো শিল্প নয়, এরকম বলা হতো। এরপরে প্রতিভাবান চিত্র পরিচালকারা এলেন এবং তারা যেটা তৈরি করলেন, অনেকগুলো জিনিস তারা নতুন দিলেন। একটা হচ্ছে চলচ্চিত্রীয় মুহূর্ত, যেটা আমার কাছে খুব ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয়। সিনেমাটিক মোমেন্ট, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যাবে। যদি সোনার কেল্লায় সেই অংশটার কথা আমরা ভাবি, যে রামদেওরা স্টেশনে 3 জন মিলে ফেলু, তোপসে এবং লালমোহন বাবু 3 জনে ওখানে গিয়ে পৌঁছেছে। লালমোহন বাবু উঠে পিঠে করে এসছেন, তার অবস্থা ভীষণ মানে দুরবস্থা হয়েছে। এইরকম সময় এক্সারসাইজ করছেন তিনি এবং ক্যামেরা ট্রলি করছে। ফোরগ্রাউন্ডে আমরা দেখতে পাই অনেকগুলো আদিবাসী, রাজস্থানের আদিবাসী পেছন দিকে সরে সরে যাচ্ছে। আমরা লালমোহন বাবুকে দেখতে দেখতে এগিয়ে যাই। লালমোহন বাবু এক্সারসাইজ করতে করতে গিয়ে এক জায়গায় দাঁড়ান। তখন একটি আদিবাসী, যাকে আমরা সিলিউটে দেখতে পাচ্ছিলাম, আস্তে করে মুখ ঘোরায়। আমরা দেখতে পাই যে সে মন্দার ঘোষ। আমরা চমকে উঠি। সিনেমাটিক মুহূর্ত এরকম। এটা কখনো আপনি নাটকে পাবেন না, এটা আপনি সাহিত্যে পাবেন না, এটা চিত্রকলায় পাবেন না। এটা শুধুমাত্র সিনেমার নিজস্ব সম্পদ। এটা উপভোগ করতে গেলে আপনাকে সিনেমাই দেখতে হবে এবং হলে এসে দেখতে হবে, না হলে কিন্তু উপভোগ করা যাবে না, মোবাইল ফোনে হবে না এই উপভোগ। ঠিক। আমার পরবর্তী প্রশ্ন যেটা, যে এটা আপনার প্রথম ছবি। হ্যাঁ, এটা আমার প্রথম ছবি। আরো একটি ছবি আমি করেছি, কিন্তু সেটা রিলিজ হয়নি এখনো, হবে সর্বভূতে সুবোধ। এটা সম্ভবত 2019-এর শুটিং শুরু হ্যাঁ, হয়েছে। 2019-এ শুটিং শুরু করি। 2020-র 16ই মার্চ আমি শুটিং শেষ হয়ে যায়। প্রচন্ড আনন্দে ছিলাম। শুটিং শেষ হয়ে গেছে, এবার 3-4 মাস লাগবে পোস্টের কাজ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেব, সেটা আমার একটা টার্গেট ছিল। কিন্তু 22শে মার্চ 2020 হঠাৎই লকডাউন শুরু হয় এবং প্রচন্ডভাবে ছবিটা ডিলে হয়ে যায়। 2022 সালে মাকে হারাই, আমার মা মারা যান। তো এইরকম সব ব্যাপারে 2023 সাল পর্যন্ত লেগে যায়। তারপরে এই ছবিটা, হ্যাঁ, বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছিল, একটু বড় হয়ে গেছিল সেটা। আমি এই কারণে বললাম প্রথম ছবি, কারণ ছোটদের ছবি করতে গেলে আপনার পুরো ছবিটাতে একটা স্টোরি টেলিং এর ব্যাপার আছে, একটা গল্প বলার বিষয় আছে, একটা তথ্য আছে একটা দিকে, যেমন ক্যামেরা নিয়ে, অন্যদিকে বাস্তব আর
বাচ্চাগুলির যে স্ক্রিপ্ট লেখা দুটোকে এক জায়গায় এনে ফেলেছেন। তো সেই গল্প বলার ক্ষেত্রে সব্যসাচী চক্রবর্তী আর ঋষিদা ছাড়া বাকি কোনো চরিত্র যারা অভিনয় করেছেন কেউ প্রতিষ্ঠিত অভিনেতা নয়, মানে নতুন মুখ। তো তাদেরকে নিয়ে কাজ করতে এই গল্প বলার ক্ষেত্রে কিরকম ভাবে আপনি কাজ করেছেন, মানে অভিনয়ের দিক থেকে বা তাদের শট নেওয়ার ক্ষেত্রে, সেটা বলছি। এটার যেটা আমি অভিনয়ের ক্ষেত্রে এখানে করেছিলাম, এখানে দু রকমের অভিনয় আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। এক হচ্ছে রিয়েলিস্টিক অ্যাক্টিং, যেই জায়গাটা সব্যসাচী চক্রবর্তী বা পিকুর মা পিকুর বাবা যেটা রিয়েল, সেটাকে রিয়েলিস্টিক অ্যাক্টিং। আবার যেখানে ওরা গল্পটাকে মানে ভাবছে বা ফ্যান্টাসি, সেটা কিন্তু আমি থিয়েট্রিক্যাল অ্যাক্টিংকে ব্যবহার করেছি। এই দুটো অ্যাক্টিংকে ব্যবহার করেছি এটাই কারণে, যাতে মানুষ সবসময় বুঝতে পারে যে আমরা একটা সিনেমার মধ্যে সিনেমা দেখছি। একদম। আবহ আপনার নিজের করা, আবহ করা। তা কোথাও একটা সত্যজিৎ রায়ের আবহর একটা ছাপ আমরা কোথাও পেয়েছি। এটা কি মানে জেনে বুঝে করা, না এসে গেছে যেহেতু মানিক কাকুর ক্যামেরা, এই দুটো চরিত্র দেখলাম, সোনার কেল্লা, মুকুল নামটাও রয়েছে, সেই যে নামগুলো থাকা এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে আবহটাকে ওইভাবে আপনাকে ড্রাইভ করেছে? না, নামগুলো একেবারেই ডেলিভারিটলি একদম সত্যজিৎ রায়ের ইয়ে থেকে মুকুল, ফটিক এগুলো নেওয়া। মিউজিকটা কিন্তু আমি যখন চিত্রনাট্য লিখছি তখন হালকা হালকা আমার মাথায় এই মিউজিকটা আসছে। তারপরে যখন শুটিং করলাম, এডিট করে জোড়া লাগিয়েছি, আবার দেখছি, তখন কিন্তু অনেক পরিষ্কার আমি শুনতে পাচ্ছি। তারপরে মিউজিক যাদের করার কথা ছিল তারা স্বনামধন্য আচার্য সঞ্জয় চক্রবর্তী এবং টোটন মৈত্র, তারা আমাকে জিজ্ঞেস করলো কিরকম মিউজিক চাইছো। আমি তাদের শোনালাম, বলে হ্যাঁ এটাই মিউজিক হবে। আমি এটা কি করে হবে, বলে হ্যাঁ এটা আমরা বাজিয়ে দিচ্ছি, তুমি কি কি ইনস্ট্রুমেন্ট ভাবছো। আমি ইনস্ট্রুমেন্ট বললাম, তারা বাজাবে। মানে শেষটা যেরকম ভাবে করলেন যে ওরা যেটা লিখছিল আর ব্যাপারটা আসলে সত্যি হয়ে এসে গেল, এবারে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে কি ওরা লিখছিল না, চরিত্রগুলো কি তাহলে ওদের লেখা চরিত্র, তাহলে সামনে এলো কি করে? এই যে একটা প্রশ্ন দর্শকের জন্য রেখে দিলেন, তো এইটা কি ভেবে রাখলেন প্রশ্নটা, মানে আসলে কি ছিল, মানে দর্শক মানে ওই মানে আমরা দর্শক হিসেবে কি ভাববো, যে ওটা কি সত্যি লেখা চরিত্র ছিল না ওটা আসল চরিত্র ছিল? কার এগেইনস্ট এফআইআর হলো, পুলিশ কাকে ধরতে গেল? এটা উত্তরটা আমি দেবো না, এটা হচ্ছে অধিবাস্তবতা, এটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। হ্যাঁ, উত্তরটা দেবেন না বলি প্রশ্নটা করেছি। উত্তরটা যার যার মতো শেষে ইন্টারপ্রিটেশন করে। কারণ যদি মনে হয় এটা বাস্তব চরিত্র, আমরা বাস্তবে এরকম চরিত্র দেখতে পাই যারা চাকরি দেওয়ার মানে এইভাবে টাকা টাকা ইত্যাদি করে, তাহলে সেটা বাস্তবের চরিত্র। আর কেউ যদি মনে করে যে না এটা ফ্যান্টাসি, ওরা কল্পনা করছে, তাহলে তাই। এটা ম্যাজিক রিয়ালিজম এবং এক সময় ফ্যান্টাসি রিয়ালিটির সাথে ক্ল্যাশ করছে। সেটা হয়, আমরা যখন ধরুন কোনো একটা কিছু নিয়ে খুব চিন্তা করছি, এটা হবো সেটা হবো, কেউ হয়তো গায়ক হব, কেউ চিত্র পরিচালক হব, কেউ নায়ক হব, আমাদের সেই চিন্তা আমাদেরকে আবদ্ধ করে ফেলে, আমরা তার মধ্যে বন্দী হয়ে যাই। আপনার কথার সূত্র ধরেই বলছি, বুদ্ধদেব বাবু এক জায়গায় বলেছিলেন আমি সিনেমা বানাই বাস্তবিকতা, ম্যাজিক ও স্বপ্ন, এই তিনটে মিলিয়ে তার একটা রিফ্লেকশন পেলাম। আরেকটা জিনিস খুব ভালো করেছো, ওই যে সন্দেশ বাটির দিকে এই সামনে ভেরি থ্যাঙ্কফুল, আমাদের ভেরি ইনফরমেটিভ। ইয়েস, আমাদের ছোটবেলাগুলো মনে পড়ে গেছে। ছোটবেলা এবং এদের মধ্যেও এটা ছোট বাচ্চারা যারা দেখবে ওরা জানুক, ওরা জানে না। আর ইনফ্যাক্ট আমরাও যারা ডিএসএলআর নিয়ে ঘুরে বেড়াই তাদের মনে হয় যে একটু গিয়ে গুগলে সার্চ করে দেখি যে ওটা কি, তার হিস্ট্রি কি ছিল বা কিভাবে। থ্যাংক ইউ সো মাচ। পর্বতে জয়দেবও একবার খুলে দেখবে অ্যাকচুয়ালি যে ক্যামেরাটা হাতে আছে এটা কোথা থেকে তার উৎপত্তি। তো একটা কঠিন বিষয় এটা, মানে ছবি তোলা আমরা এত সহজ এখন, ও যেমন বললো শুভাজিৎ যে ছবি তোলাটা এখন খুব সহজ হয়ে গেছে হাতে ডিএসএলআর আসার পর, কিন্তু সেটার ইতিহাসটা কি, কত কঠিন ছিল ছবি তোলা এক সময়, সেটাকে এত সহজ গল্পে মানে বাচ্চাদের জন্য একটা গল্প বানানো, মানে সহজ করে কোনো কঠিন গল্প বলাটা ভীষণ কঠিন অ্যাকচুয়ালি। ইনক্রেডিবল।
সেইটা আপনি এই ছবিটার মাধ্যমে করে দেখিয়েছেন। আমি চেষ্টা করেছি আর কি, জানি না কতদূর সফল হলাম বা ব্যর্থ হয়েছি। আর মানিক কাকুর মতো চরিত্র যদি বাস্তবে এটা দেখার পরে আরো বাড়ে, আমাদের পরবর্তী প্রজন্ম সত্যি খুব উপকৃত হবে। ওয়ান্ডারফুল, সারাক্ষণ ওয়ান্ডারফুল। এই ধরে বসে থাকবে না আর সারাক্ষণ টিভির সামনে বসে থাকবে না, এটা তো বেরোতে ভুলে যাচ্ছে, খেলা ভুলে যাচ্ছে, তাদের জন্য তারা খুব উপকৃত হবে, এরকম চরিত্র আরো তৈরি হোক। খুব ভালো সেই- মেসেজ, সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা খুব করেছি। ভালো। সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি। Appreciated. অনেকগুলো মেসেজ ছিল, যেমন মোবাইল গেমিং, তারপরে অন্য কিছু পড়ো, ছবি আঁকো, স্ক্রিপ্ট লেখো, এটাই কথা। কবিতা বলো। হ্যাঁ, গল্প লেখো তোমরা, ম্যাগাজিন কারণ আমরা তো ছোটবেলায় ওয়াল ম্যাগাজিন থেকে শুরু করে ম্যাগাজিন, এইসব হাতে লেখা ম্যাগাজিন এইসব পড়েছি না, এখন তো করে না। এইগুলোই কথা, এগুলো সত্যি খুব ভালো মেসেজ ছিল, এগুলো খুব ভালো। ছোট্ট করে, একদম ছোট্ট করে আমি আমার একদম সময় শেষ, যেটা শুরুতে আমার প্রশ্নটা করব ভেবেছিলাম কিন্তু সময়টা দেখে নিয়ে করলাম, যে পরিবারে তো কেউ ছবি বানায়নি আগে, তো হঠাৎ করে ছবি বানাবো বলে এই পাগলামিটা কেন চাপলো মাথায়? এটা হলো হঠাৎ করেই 2010 সালে, ওটা ছিল 28শে মে লাস্টে, আমি হঠাৎই আমার চোখে পড়ে যে একটা সংবাদপত্রের বিজ্ঞাপন, চলচ্চিত্র শতবর্ষ ভবনে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি কোর্স করা হচ্ছে। তো কি মনে হতো, 2-3 ঘন্টা ছিল, আমি চলে গেলাম ওখানে, অ্যাপ্লিকেশন জমা করলাম এবং ওখানে সুযোগ পেয়ে গেলাম। ওখানে আমি যে শিক্ষক হিসেবে যাদের পেয়েছিলাম তারা অসাধারণ, আর কি বলবো, গৌতম ঘোষ, মনোজ মিত্র, তরুণ মজুমদার, এরা, সৌমেন্দু রায়, এদের কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের ছবি, এবং কেন সেগুলো শ্রেষ্ঠ, সঞ্জয় মুখোপাধ্যায় গতকাল তিনি এসেছিলেন, তিনি ছবির মুখ্য উপদেষ্টা আমার এই মানিক কাপুর ক্যামেরা ছবি। তো সেই সময় ওই সবাই মিলে ওটা দেখবার পরে হঠাৎ আমার মনে হলো যে ধীরে ধীরে, তখন খুব সিরিয়াসলি ভাবিনি, তারপরে বন্ধুরা মিলে একটা ছোট ছবি বানালাম, সতীনগড়, সেটা পুরস্কৃত হলো। তারপরে একটা দীর্ঘ অধ্যায় গেছে, সেটাকে বলবো স্ট্রাগল। বাঙালির প্রিয় শব্দ, কিন্তু তাকে আমি স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশির পুষ্টি আর মানুষ চেনার প্রথম পদক্ষেপ। বাহ, তো সেটাই করতে করতে এক সময় কিছু একটা করা গেল আর কি। বাহ, খুব সুন্দর বললেন। আর একটা সব বাক্য সিনেমায় ব্যবহার করলেন উনি, যে ভালো সিনেমা বানাতে গেলে ভালো সিনেমা দেখতে হবে। তো আমরা দিল্লিতে যারা সিনেমা করেন বা থিয়েটার করেন, আমরা এই কথাটা বলে থাকি যে ভালো থিয়েটার করতে গেলেও ভালো থিয়েটার দেখতে হয়, ভালো সিনেমা করতে গেলেও বানাতে গেলেও ভালো সিনেমা দেখতে হয়। তো এই সূত্র ধরে আমার শেষ প্রশ্ন, যে যারা নতুন প্রজন্মে ছবি বানাচ্ছেন, এরকম এখানেও কয়েকজন আছেন বা থিয়েটার করছেন, তাদের জন্য যদি কিছু বলতে চান। আচ্ছা, কতগুলো টিপস দিয়ে চলে যাই আমি আমার এই মানে স্বল্প জ্ঞান দিয়ে। 1 নম্বর হচ্ছে, তোমরা নিজের বাড়িতে একটা নিজস্ব জগৎ তৈরি করো, সেখানে কিছু বন্ধু বান্ধব নিয়ে এসো এবং তাদের সাথে ঘনিষ্ঠ হও। এই বন্ধু বান্ধবরা হলো সক্রেটিস, শেক্সপিয়ার, আলবিয়ার কামু, পাঁচওয়া কাফকা বা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এদের সাথে বন্ধুত্ব করা, এদের সাথে একটা জগৎ তৈরি করে ফেলা, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, কিছু বন্ধু করো তোমার সমমানসিকতায়, যাদের নিয়ে তুমি একটা কাজ করতে পারো। 3 নম্বর, কিছু সিনেমার বই কিন্তু পড়তে হবে, যেটা আমাদের মানিকবাবু ক্যামেরা দেখিয়েও দিয়েছে, কি কি বই মূলত আমরা খুব বেসিক নলেজে ওই বইগুলো পড়ি। এই আর যেটা সবার আগে আমি বলবো, মানে এটা বোধহয় একদম প্রথম বলবো, সেটা হচ্ছে একটি কোটেশন লিখে কিংবা কম্পিউটারে প্রিন্ট আউট করে শোয়ার ঘরে দেওয়ালে লাগিয়ে রাখতে। স্বামী বিবেকানন্দের একটি কোটেশন, এসছিস যখন একটা দাগ রেখে যাস, এই একটা কোটেশন লাগিয়ে রেখো, এগিয়ে যাও, নিশ্চয়ই হবে।
পজিটিভ আর কি। অনেক অনেক ধন্যবাদ। রাজা চ্যাটার্জি এলেন, দিল্লির বুকে দাগ রেখে গেলেন তার ছবির মাধ্যমে। বেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।